জানিয়ে দেব আজকের পশ্চিমবঙ্গ দেশ বিদেশের সবথেকে বড় গুরুত্বপূর্ণ 35টি তাজা সংবাদ। খবরের শুরুতেই জানিয়ে দেব সমস্ত গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম, পরে থাকছে বিস্তারিত। 100 দিনের কাজ শুরুর নির্দেশ, ঘাটাল মাস্টার প্ল্যান নিয়েও সিদ্ধান্ত, সচিবদের সঙ্গে বৈঠকে আর কি বার্তা দিলেন মুখ্যমন্ত্রী? অভিষেকের বাড়িতে পুলিশ, শান্তিনিকেতন থেকে বার করে নিয়ে গেল একটি মনিটর, কেন অভিযান তা এখনও স্পষ্ট নয়। রাজ্যে 91 জন তৃণমূল কাউন্সিলরের পদত্যাগ, তাসের ঘরের মতো ভেঙে পড়ল টিএমসি। ঈদের রাস্তায় নামাজ কুরবানি নয় করার নির্দেশ যোগীর। 14 বছর হাওড়ায় বাস, ভোটদানও করেছেন, 4 সন্তান সমেত জগাছা থেকে গ্রেপ্তার বাংলাদেশি দম্পতি। আমরা আশ্বস্ত, মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে জানালেন চাকরিহারা শিক্ষকরা। প্রবল বিক্ষোভের মুখে তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ, উঠল জয় শ্রীরাম স্লোগান, উত্তেজনা বেলেঘাটায়। হারের পর বিচার পেতে কোর্টে যেতে চান তৃণমূল নেতৃত্ব, তবে অনেক পরাজিত প্রার্থী আইনি লড়াই থেকে পালিয়ে যাচ্ছেন। নামে হোল্ডিং সেন্টার, আদতে ডিটেনশন সেন্টার, বিজেপিকে নিশানা তৃণমূলের। হোল্ডিং সেন্টার তৈরির 24 ঘন্টার মধ্যেই একে একে ধরে ঢোকানো শুরু হলো অনুপ্রবেশকারীদের। আরও কড়া যাচাই প্রক্রিয়া, ভেরিফিকেশনে এই ভুল ধরা পড়লেই নাম বাদ অন্নপূর্ণা ভাণ্ডারে। কুণাল ঘোষকে ঘিরে বিক্ষোভ, চোর স্লোগান, উত্তাল বেলেঘাটা। পরপর পুরসভায় কাউন্সিলরদের ইস্তফা, তড়িঘড়ি কালীঘাটে বৈঠক মমতার, কি বললেন তৃণমূল নেত্রী? সিআরপিএফের সামনেই মহিলাকে সপাটে চর, নিউ টাউন থানার পুলিশ আধিকারিকের। আমি মমতা দুজনেই সর্বহারা, মমতার টিমের পরিণতি কি? শুভেন্দুর সাক্ষাতের পর লিখলেন আরজি করের নির্যাতিতার মা। 7 বছর ধরে বাড়ি ফিরতে পারেনি ফলতার সিপিএম প্রার্থী শম্ভু, পালাবদলের পর পেলেন 40,000 ভোট। কেন্দ্রের বড় প্রকল্প এবার বাংলায়, প্রতি মাসে মিলবে 15,000 টাকা, কারা আবেদন করতে পারবেন? জীবন কৃষ্ণের পর এবার শান্তনু, ইডির হাত থেকে বাঁচতে দুটি মোবাইল গায়েব করলেন ধৃত পুলিশ কর্তা। হারের পর বিপাকে টিএমসি নেতারা, ফেরত দিতে হচ্ছে কাটমানির টাকা, কত ঘুষ নিয়েছিলেন? অর্জুন সিংয়ের সঙ্গে বচসা থেকে উত্থান, মন্দারমণিতে পাকড়াও কাছড়াপাড়ার তৃণমূল নেতা বনি। পুলিশকে গুলি করা ডনকে অন্তর্বাসে পড়িয়ে প্যারেড, হাওড়ার রাজপথে বিরল দৃশ্য। তৃণমূলের আমলের কোন প্রকল্প চলবে, কোনটা বন্ধ হবে, সচিবদের কাছে রিপোর্ট চাইলেন মুখ্যমন্ত্রী, বেঁধে দিলেন সময়সীমা। রাজ্যের নতুন সিইও হলেন আইএএস অফিসার নীলম মিনা, বিদায় নিলেন মনোজ আগরওয়াল। ঈদের অনুষ্ঠান থেকে সনাতন ধর্মকে গন্দা ধর্ম, নোংরা ধর্ম বলার অভিযোগ, মমতার বিরুদ্ধে দায়ের এফআইআর। এবার রেহাই পেল না খুদে পড়ুয়াদের পোশাকও, স্কুল ইউনিফর্মে কোটি কোটি দুর্নীতি, নবান্নে বস্ত্র ও অর্থ দপ্তরকে তীব্র ভৎসনা শুভেন্দুর। উত্তরবঙ্গের কোন জেলায় এইমস হবে, কাজ শুরু করল বিজেপি সরকার। অভিযোগের পাহাড়, চুঁচুড়ায় তৃণমূলের প্রাক্তন বিধায়কের ঘনিষ্ঠ 2 যুবককে গ্রেপ্তার করল পুলিশ। চাইলে যেতে পারেন, কালীঘাটের বৈঠকে কাউন্সিলরদের বার্তা মমতার, কাকলির বদলে দায়িত্বে তাপস। সোনাবাপুদের খপ্পরে জমি খুইয়ে এখন ভাড়ায় থাকি, জনতার দরবারে মুখ্যমন্ত্রীকে নালিশ ভবানীপুরের বৃদ্ধের। ভুয়ো নার্সিংহোমে স্বাস্থ্যসাথীর 300 কোটি লুট, মাদক মাফিয়াদের কারচুপি ফাঁস মালদহে। তৃণমূল নেতা পেতেন লক্ষ্মীর ভাণ্ডার, বেনজির দুর্নীতি নিয়ে চন্দ্রকোনায় সরব বিজেপি। একটাকেও ছাড়ব না, এদের আসল জায়গা জেল, নন্দীগ্রামে দাঁড়িয়ে হুঙ্কার শুভেন্দু অধিকারীর। টাকার বিনিময়ে শুভেন্দু দিলীপদের নিয়ে কুরুচিকর ভিডিও তৈরি, গ্রেপ্তার নিউ টাউনের বাসিন্দা। মালদহে চালু হয়ে গেল হোল্ডিং সেন্টার, রাখা হয়েছে 9 সন্দেহভাজন বাংলাদেশিকে। সরকারি নির্দেশের পরে শুরু 3D অ্যাকশন। দ্বিগুণ বেকার ভাতা, আগামী 1 জুন থেকেই অ্যাকাউন্টে টাকা পাঠানোর ঘোষণা রাজ্য সরকারের। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন আসছি বিস্তারিত খবরে। সোমবার নবান্ন সভাঘরে রাজ্যের 34টি দপ্তরের সচিবদের নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক করেন শুভেন্দু অধিকারী। সেই বৈঠকেই মুখ্যমন্ত্রী ঘোষণা করেন, এবার থেকে প্রতি মাসে নিয়মিতভাবে সব দপ্তরের সচিবদের সঙ্গে সমন্বয় বৈঠক করবেন তিনি। রাজ্যের প্রশাসনিক কাজের গতি বাড়াতে এবং বিভিন্ন দপ্তরের মধ্যে সমন্বয় আরও মজবুত করতে
উদ্যোগ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সোমবার নবান্ন সভাঘরে রাজ্যের 34টি দপ্তরের সচিবদের নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক করেন তিনি। সেই বৈঠকেই মুখ্যমন্ত্রী নির্দেশন দেন 100 দিনের কাজ চালু করে দিতে হবে। নবান্নে প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী জানিয়ে দিয়েছেন, দক্ষিণ 24 পরগনা ও মুর্শিদাবাদ জেলায় আপাতত এই প্রকল্প শুরু করা হবে না। তবে এই দুই জেলা বাদে রাজ্যের বাকি সমস্ত জেলায় দ্রুত গ্রামীণ কর্মসংস্থান প্রকল্প চালুর জন্য সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকদের নির্দেশ দেওয়া হয়েছে। নবান্ন সূত্রের খবর, পূর্ববর্তী তৃণমূল কংগ্রেস সরকারের আমলে 100 দিনের কাজ প্রকল্পে সবচেয়ে বেশি দুর্নীতির অভিযোগ উঠেছিল মূলত দক্ষিণ 24 পরগনা ও মুর্শিদাবাদ জেলায়। অভিযোগ ছিল ভুয়ো জব কার্ড তৈরি, কাজ না করেই টাকা তোলা এবং কোটি কোটি টাকা আত্মসাতের মতো অনিয়ম হয়েছে ওই দুই জেলায়। সেই সমস্ত অভিযোগ খতিয়ে দেখে প্রকৃত তথ্য সামনে আনতেই আপাতত সেখানে প্রকল্প চালু না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে। উল্লেখ্য, এই দুর্নীতির অভিযোগের ভিত্তিতেই একসময় কেন্দ্রীয় সরকারের রাজ্যে 100 দিনের কাজ প্রকল্পে অর্থ বরাদ্দ বন্ধ করে দেয়। বর্তমান সরকার দুর্নীতি তদন্ত সম্পূর্ণ না হওয়া পর্যন্ত সংশ্লিষ্ট দুই জেলায় সতর্ক অবস্থান বজায় রাখছে। অন্যদিকে এবার থেকে প্রতি মাসে নিয়মিতভাবে সব দপ্তরের সচিবদের সঙ্গে সমন্বয় বৈঠক করবেন মুখ্যমন্ত্রী। প্রশাসনিক স্তরে দ্রুত সিদ্ধান্ত গ্রহণ এবং প্রকল্পের অগ্রগতি খতিয়ে দেখতেই এই উদ্যোগ বলে জানা গিয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে সোমবার দুপুরে প্রবেশ করলেন কয়েকজন পুলিশ কর্মী। তাদের মধ্যে কয়েকজন পরেছিলেন সাদা পোশাক। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে পুলিশ। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাসভবন শান্তিনিকেতনে সোমবার দুপুরে প্রবেশ করলেন কয়েকজন পুলিশ কর্মী। তাদের কয়েকজন ছিলেন সাধারণ পোশাকে, কয়েকজন পরেছিলেন সাদা উর্দি। কিছুক্ষণ পরেই বাড়ির ভেতর থেকে একটি মনিটর নিয়ে বেরিয়ে যান পুলিশ কর্মীরা। তারপর সেই মনিটর তুলে দেওয়া হয় একটি সাদা গাড়িতে, যাতে লেখা ছিল কলকাতা পুলিশ। সেটি কোথায় নিয়ে যাওয়া হলো তা এখনও স্পষ্ট নয়। ওই পুলিশ কর্মীরা অভিষেকের বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার পরে একটি গাড়ি সেখানকার গ্যারেজ থেকে বেরিয়ে যায়। সেই গাড়িটি লিভস অ্যান্ড বাউন্ড সংস্থার নামে নথিভুক্ত। শান্তিনিকেতন বাড়িটিও ওই সংস্থার নামেই পুরসভায় নথিভুক্ত রয়েছে। কেন হঠাৎ তৃণমূল সাংসদদের বাড়িতে পুলিশ গেল তা নিয়ে দ্বন্দ্ব রয়েছে। লালবাজারের এক কর্তাকে প্রশ্ন করা হলে তিনি জানান, এই বিষয়ে কিছু জানেন না। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির গ্যারেজ থেকে বেরিয়ে যাচ্ছে সেই গাড়ি। ভোটের ফল ঘোষণার দিন 2 পরে অভিষেকের বাড়ির সামনে থেকে প্রত্যাহার করা হয় অতিরিক্ত নিরাপত্তা, সরিয়ে দেওয়া হয় গার্ডরেল। তার বাড়ির ভেতর থেকে বার করে আনা হয় স্ক্যানার। অভিষেকের বাড়িতে যে মানের স্ক্যানার বসানো ছিল সেই মানের স্ক্যানার সাধারণত বিমানবন্দরে, রেল স্টেশন বা বড় কোনো প্রতিষ্ঠানের দপ্তরে থাকে। কলকাতার ক্যামাক স্ট্রিটে তার কার্যালয়ের সামনে থেকেও অতিরিক্ত নিরাপত্তা সরিয়ে দেওয়া হয়। পরে তার জেড প্লাস নিরাপত্তাও প্রত্যাহার করা হয়। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ও ডায়মন্ড হারবারের সাংসদদের জন্য বরাদ্দ অতিরিক্ত নিরাপত্তা বাহিনী এবং বিশেষ পাইলট কারের সুবিধা আর বহাল নেই। রাজ্যের বর্তমান সরকার এই সিদ্ধান্ত নিয়েছে। রাজ্যের সরকার পরিবর্তনের পরেই তৃণমূল কংগ্রেস কোনো পুরসভা কতজন তৃণমূল কাউন্সিলরদের ইস্তফা দেখুন এক নজরে। পুরপ্রধান সহ 15 তৃণমূল কাউন্সিলরের পদত্যাগ ডায়মন্ড হারবার। 16 তৃণমূল কাউন্সিলরের মধ্যে 8 জনের ইস্তফা ভাটপাড়ায়। পুরপ্রধান সহ 30 জন তৃণমূল কাউন্সিলরের ইস্তফা গারুলিয়ায়। 21 জনের মধ্যে 10 জন কাউন্সিলরের পদত্যাগ হালিশহর। একসঙ্গে 16 জন তৃণমূল কাউন্সিলরের ইস্তফা কাঁথি। 17 জনের মধ্যে 12 জন তৃণমূল কাউন্সিলরের পদত্যাগ। রাজ্যে পালাবদলের পর থেকে এখনও পর্যন্ত ইস্তফা দিয়ে দিয়েছেন 7টি পুরসভার মোট 115 জন কাউন্সিলর, যার মধ্যে নবতম সংযোজন হল ডায়মন্ড হারবার পুরসভা। 16 জনের মধ্যে 8 জন কাউন্সিলর পদত্যাগ পত্র দিলেন মহকুমা শাসকের হাতে। ফলতায় ভোটে তৃণমূলের নতুন করে বিপর্যয়ের পরদিন আরও একবার প্রকাশে চলে এলো ডায়মন্ড হারবার মডেলের কঙ্কালসার চেহারা। এদিকে উত্তর 24 পরগনায় স্রোতের মতো ইস্তফা দিচ্ছেন একের পর এক পুরসভার কাউন্সিলররা। প্রথমে বিধানসভায় বিপর্যয়ে পরাজিত খোদ মমতা বন্দ্যোপাধ্যায়, হাতছাড়া সাম্রাজ্য। এরপর ফলতার সামনে চলে এলো অভিষেক বন্দ্যোপাধ্যায় ডায়মন্ড হারবার মডেলের কঙ্কালসার চেহারা। হাতছাড়া হলো প্রাণভ্রমরা সংখ্যালঘু ভোটও। আর এরই মধ্যে জেলায় জেলায় পুরসভার ইস্তফা দিচ্ছেন তৃণমূলের কাউন্সিলরেরা। আর এবার পুরসভায় পদত্যাগের হিড়িক পৌঁছে গেল একদা তৃণমূলের গড় দক্ষিণ 24 পরগনাতেও। শুরুটা হলো অভিষেক বন্দ্যোপাধ্যায় ডায়মন্ড হারবার থেকেই। সোমবার গণ ইস্তফা দিলেন ডায়মন্ড হারবার পুরসভার 8 জন কাউন্সিলর। আরও খান খান হয়ে গেল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডায়মন্ড হারবার মডেল। বকরি ঈদের দিন রাস্তায় নামাজ পড়া যাবে না, প্রকাশ্যে করা যাবে না কুরবানিও।
উত্তরপ্রদেশে কড়া নির্দেশ জারি করে এমনটাই জানালেন যোগী আদিত্যনাথের সরকার। রবিবার একটি উচ্চ পর্যায়ের বৈঠকে যোগ দিয়েছিলেন যোগী। সেখানে ঈদের দিন রাজ্য জুড়ে যাতে আইন শৃঙ্খলা বজায় থাকে তার ওপর জোর দিয়েছেন তিনি। একই সঙ্গে 10 দফা নির্দেশিকাও জারি করেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী। সেখানে বলা হয়েছে শুধুমাত্র মসজিদ প্রাঙ্গণের ভিতরেই নামাজ পড়তে হবে, কোনোভাবেই রাস্তায় নামাজ পড়া যাবে না। একই সঙ্গে নামাজের জন্য রাস্তা অবরোধ করা যাবে না বলেও নির্দেশ দিয়েছেন যোগী। অন্যদিকে কুরবানি নিয়েও কড়া অবস্থান নিয়েছে উত্তরপ্রদেশ সরকার। নির্দেশিকায় বলা হয়েছে খোলা স্থানে কোনো পশু বলি দেওয়া যাবে না। উৎসব চলাকালীন পরিচ্ছন্নতার ওপরও জোর দিয়েছেন যোগী। তার নির্দেশ, পশু বলির পর কোনো অস্বাস্থ্যকর পরিস্থিতি যাতে তৈরি না হয় নিশ্চিত করতে হবে প্রশাসনকে। রাখতে হবে স্যানিটাইজেশনের ব্যবস্থাও। নির্দেশিকায় আরও বলা হয়েছে মসজিদে ভিড় বেশি হলে পালা করে নামাজ পড়তে হবে, কিন্তু কোনো মতেই রাস্তায় নামাজ পড়া যাবে না। নিষিদ্ধ পশু বলি দেওয়া যাবে না। সমস্ত ঈদগাহে থাকবে পুলিশ বাহিনী। সংবেদনশীল এলাকাগুলিতে সিসিটিভি এবং ড্রোনের সাহায্যে চলবে নজরদারি। বলিদানের পর যত্রতত্র আবর্জনা ফেলে রাস্তা নোংরা করা যাবে না। প্রাথমিক তদন্তের পরে পুলিশ জানাচ্ছে 14 বছর ধরে এদেশে অবৈধভাবে ছিলেন বাংলাদেশি দম্পতি। সীমান্তের দালালদের মোটা অঙ্কের টাকা দিয়ে পশ্চিমবঙ্গে ঢোকেন রমজান ও আরিফা। হাওড়ার জগাছা থানা এলাকায় গ্রেপ্তার বাংলাদেশি দম্পতি। ধৃতদের নাম রমজান গাজী এবং আরিফা বেগম, বয়স যথাক্রমে 36 এবং 34 বছর। পুলিশ জানিয়েছে গোপন সূত্রে খবর পেয়ে জগাছা থানার একটি বাড়িতে হানা দিয়েছিল তারা। হাতে নাতে ধরা পড়েছেন বাংলাদেশের 2 বাসিন্দা। সম্পর্কে তারা স্বামী স্ত্রী। তাদের সঙ্গে বাড়িতে 4 সন্তান ছিল। তাদের মধ্যে 2 জনের বয়স 7 বছরের বেশি নয়। তাই 2 শিশুকে লিলুয়ার একটি হোমে পাঠানো হয়েছে। বাকি 2 জনকে তাদের মায়ের সঙ্গে আটক করা হয়েছে। প্রাথমিক তদন্তের পরে পুলিশ জানাচ্ছে 14 বছর ধরে এদেশে অবৈধভাবে ছিলেন বাংলাদেশি দম্পতি। সীমান্তে দালালদের মোটা অঙ্কের টাকা দিয়ে পশ্চিমবঙ্গে ঢোকেন রমজান ও আরিফা। তখন থেকেই হাওড়ার জগাছা থানার অনসারি মাঝের পাড়া এলাকায় তার বসবাস। রমজান স্থানীয় বাজারে ডাব, তাল ইত্যাদি বিক্রি করে সংসার চালাতেন। 2014 সাল নাগাদ নকল কাগজপত্র দেখিয়ে রেশন কার্ড, ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড, পাসপোর্ট ইত্যাদি বানিয়েছিলেন তারা। এমনকি গত লোকসভা নির্বাচনে ভোটদানও করেছেন ওই দম্পতি। এসআইআর প্রক্রিয়ায় নাম বাদ যায় রমজান ও আরিফার, তাই এবারের বিধানসভা ভোট দেওয়া হয়নি। শনিবার রাতে জগাছা থানার পুলিশ অনুপ্রবেশের অভিযোগে দম্পতিকে গ্রেপ্তার করেছে। পুলিশ সূত্রে খবর, ধৃতদের বিরুদ্ধে ইমিগ্রেশন অ্যান্ড ফরেনার্স অ্যাক্টে মামলা দায়ের হয়েছে। দিয়েছিলেন মানুষের জন্য চালু করবেন মমতার দরবার। সেখানে মানুষের অভাব, অভিযোগ, সমস্যার কথা শুনবেন। মুখ্যমন্ত্রী হয়েই সেই কথা রেখেছেন শুভেন্দু অধিকারী। আজ সোমবার সল্টলেকের বিজেপি অফিসে বসেছিল দ্বিতীয় জনতার দরবার। এদিন মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করছেন বঞ্চিত চাকরিহারা শিক্ষকদের মোট 35টি সংগঠন। মুখ্যমন্ত্রীর কাছে নিজেদের দাবি তুলে ধরেছেন তারা। মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলে বেরিয়ে তারা জানিয়েছেন আশ্বস্ত হয়েছেন এবার সব ভালো হবে, সেই আশা করছেন। তাদের অভিযোগ, আগের মুখ্যমন্ত্রীর সঙ্গে বারবার দেখা করতে চেয়েছেন তারা, নিজেদের সমস্যার কথা বলতে চেয়েছেন, কিন্তু মুখ্যমন্ত্রী তো দূর, কোনো আমলাদেরও কাছে পৌঁছাতে পারেননি তারা। কিন্তু নতুন মুখ্যমন্ত্রী তাদের সমস্যা শুনেছেন, কথা বলেছেন। তিনি বলেছেন কিছু আইনি প্রক্রিয়া রয়েছে, সেই নিয়ে আলোচনা করা হবে। সব দিকে দেখে সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী। চাকরি প্রার্থীরা বলেছেন আন্দোলনের সময় তাদের পাশে সবসময় ছিলেন শুভেন্দু অধিকারী। তাদের আশা সমস্ত সমস্যার সমাধান করবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। 2026 সালের প্যানেল বাতিল হওয়ায় 26,000 বঞ্চিত চাকরিপ্রার্থী মুখ্যমন্ত্রীর কাছে দরবার করেন। যোগ্যদের যোগ্যতার ভিত্তিতে চাকরি ফেরানোর দাবিতে জনতার দরবারে উপস্থিত ছিলেন চাকরিহারাদের বেশ কয়েকটি সংগঠন। এদিন তারা সকলেই আশ্বস্ত হয়েছেন। এতদিন ধরে তারা নিজেদের সমস্যার কথা সরকারের কাছে তুলে ধরতে চেয়েছিলেন। বিগত সরকারের আমলে সেই সুযোগ মেলেনি, কিন্তু রাজ্যে পালাবদলের পরে সেটা সম্ভব হয়েছে। নিজেদের কথা পৌঁছে দিতে পেরেছেন মুখ্যমন্ত্রীর কাছে। নিজেদের সমস্যার সমাধান হবে বলে আশাও করছেন তারা। ঘরের বদলে ঘরের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, সময়সীমা পেরিয়েছে, কিন্তু মেলেনি সরকারি ঘর। কাউন্সিলরের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও লাভ হয়নি। তার পরিপ্রেক্ষিতেই রবিবার রাতে তৃণমূল বিধায়ক কুণাল ঘোষকে ঘিরে বিক্ষোভে ফেটে পড়লেন উত্তেজিত জনতা। দীর্ঘক্ষণ ধরে বেলেঘাটার 28 নম্বর ওয়ার্ডের কার্যালয়ে আটকে কুণাল। ঘটনাস্থলে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। তার বক্তব্য, এই বিষয়টি কেএমডির আওতাধীন। আমি অভিযোগ পেয়েই ইঞ্জিনিয়ারদের সঙ্গে কথা বলেছি, তারা আসবেন বলে কথা দিয়েছেন। জানা গিয়েছে বেলেঘাটায় ভগ্নপ্রায় আবাসনের পরিবর্তে সেখানকার বাসিন্দাদের নতুন ঘর দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল 28 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অয়ন চক্রবর্তীর তরফে।
কয়েকটি পরিবার ঘরের চাবি পেয়েছেন, বাকিদের জানুয়ারিতে ঘর দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল বলে দাবি। পরবর্তীতে বলা হয় ভোট মিটলে ঘর মিলবে, কিন্তু তা মেলেনি বলেই দাবি স্থানীয়দের। তাদের অভিযোগ, একাধিকবার কাউন্সিলরের সঙ্গে যোগাযোগ করলেও লাভ হয়নি। রবিবার এলাকার পার্টি অফিসে বিধায়ককে দেখা মাত্রই ক্ষোভে ফেটে পড়েন স্থানীয়রা। বাড়ির দাবিতে কার্যালয়ের ভেতরে ঢুকে কুণাল ঘোষকে ঘিরে ধরেন তারা। একাংশ বাইরে জমায়েত করে, ওঠে জয় শ্রীরাম স্লোগান। ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী, কিন্তু শেষ পাওয়া খবর অনুযায়ী এখনও কার্যালয়ে আটকে কুণাল। ক্রমশ বাড়ছে উত্তেজনার পারদ। এ প্রসঙ্গে কুণাল ঘোষ বলেন, এটা কেএমডির প্রজেক্ট, ঘরের পরিবর্তে ঘর দেওয়ার কথা ছিল শুনছি। 2টি টাওয়ার ইতিমধ্যেই হয়েছে, কিছু লোক ঘরে ঢুকে গিয়েছে, কিছুটা বিলম্ব হয়েছে, এখনও কিছু কাজ বাকি। ওনারা ওনাদের দাবি জানাচ্ছেন, কেউ স্লোগান তুলেছেন ওটা গণতান্ত্রিক অধিকার, তবে এখানে তো আমার কিছু করার নেই। আমি ইতিমধ্যেই কেএমডির ইঞ্জিনিয়ারদের সঙ্গে যোগাযোগ করেছি, ওরা আগামীকাল আসবে বলে জানিয়েছে। এ প্রসঙ্গে অভিযুক্ত কাউন্সিলর অয়ন চক্রবর্তী বলেন, কেএমডি বাড়ি করছে, কিছু লোক ফ্ল্যাট পেয়েছে, বাকিটা জুনের মধ্যে তৈরি হওয়ার কথা। ওনারা এখন অশান্তি করলে আমরা কি করতে পারি? কাজের সময়টা তো দেরি হতে পারে। তৃণমূল সূত্রে খবর, এখনও পর্যন্ত সব দিক বিবেচনা করে দেখা যাচ্ছে 50টির বেশি আসন নিয়ে নির্বাচনী পিটিশন দাখিল করার মতো রসদ জোগাড় করা গিয়েছে, কিন্তু বেশ কয়েকটি কেন্দ্রের ক্ষেত্রে আসল জায়গাতেই ফাঁক থেকে যাচ্ছে। রাজি হচ্ছেন না প্রার্থীরাই। বিধানসভা ভোটের বিজেপির জয়কে আনুষ্ঠানিকভাবে স্বীকার করেননি তৃণমূলের সর্বময় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গণনা কেন্দ্রে লুটের কথা তিনি প্রথম বলেছিলেন ফল ঘোষণার পরের দিন। অভিযোগ করেছিলেন অন্তত 150টির আসনে তৃণমূলকে জোর করে হারিয়ে দেওয়া হয়েছে। রবিবার ফেসবুক লাইভেও মমতা ইঙ্গিত দিয়েছিলেন তার দল মামলার পথে যাবে। সেই মামলার প্রস্তুতি শুরু করেছেন তৃণমূলের আইনজীবী সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়, কিন্তু তৃণমূলের বিড়ম্বনা বাড়িয়ে দিচ্ছেন অনেক পরাজিত প্রার্থী। নির্বাচনী পিটিশন দায়ের করার প্রক্রিয়ার মধ্যে তারা জড়াতেই চাইছেন না, অর্থাৎ তৃণমূল ঘুরে দাঁড়াতে আইনের রাস্তায় হাঁটতে চাইলেও সেই লড়াই থেকে কার্যত পালিয়ে যাচ্ছেন অনেকে। তৃণমূল সূত্রে খবর, এখনও পর্যন্ত সব দিক বিবেচনা করে দেখা যাচ্ছে 50টির বেশি আসন নিয়ে নির্বাচনী পিটিশন দাখিল করার মতো রসদ জোগাড় করা গিয়েছে, কিন্তু বেশ কয়েকটি কেন্দ্রের ক্ষেত্রে আসল জায়গাতেই ফাঁক থেকে যাচ্ছে। যেমন কল্যাণ সরাসরি অভিযোগ করেছেন, প্রাক্তন পরিবহন মন্ত্রী তথা জাঙ্গিপাড়ার পরাজিত তৃণমূল প্রার্থী স্নেহাশিস চক্রবর্তীকে নির্বাচনী পিটিশন দায়ের করার কথা বলা হয়েছিল, কিন্তু তিনি রাজি হননি। কল্যাণ শ্রীরামপুরের সাংসদ, তার লোকসভা কেন্দ্রের মধ্যেই পড়ে জাঙ্গিপাড়া বিধানসভা। স্নেহাশিসের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে কল্যাণ বলেন, আমার জুনিয়র স্নেহাশিসকে ফোন করেছিলেন, কিন্তু তিনি রাজনীতি থেকে সরে যাওয়ার কথা বলেছেন। তার আরও বক্তব্য, 2011 সালের আগে তো জাঙ্গিপাড়ায় কেউ ঢুকতে পারতো না। আমি 2009 সালে জেতার পর 2011 সালে জিতলো, 15 বছর ধরে ভোগ করলো, আর এখন পালিয়ে যাচ্ছে। লোকসভায় তৃণমূলের সংসদীয় দলের মুখ্য সচেতক কল্যাণের আরও বক্তব্য, যারা বেশি ভোগ করেছে তারাই এখন সরে যাচ্ছে। মুখ্যমন্ত্রী ও প্রশাসন মুখে একই, যতই ভালো নামে হোল্ডিং সেন্টার বলুক না কেন, এটা ডিটেনশন সেন্টার ছাড়া আর কিছুই নয়। সোমবার তৃণমূল ভবন থেকে সাংবাদিক বৈঠক করে হোল্ডিং সেন্টার নিয়ে রাজ্যের ডবল ইঞ্জিন সরকারকে নিশানা করল তৃণমূলের বিধায়ক কুণাল ঘোষ ও রাজ্যসভার সাংসদ বাবুল সুপ্রিয় লালগোলা ও মালদহের ঘটনার তীব্র বিরোধিতা করেন তারা। একই সঙ্গে যোগী রাজ্যের কায়দায় বাংলায় বুলডোজার নীতি চলবে না বলে জানান কুণাল বাবুল। এদিন সাংবাদিক বৈঠকে কুণাল ঘোষ বলেন, মুখ্যমন্ত্রী ওর প্রশাসন মুখে একে, যতই ভালো নামে হোল্ডিং সেন্টার বলুক না কেন, এটা আদতে ডিটেনশন সেন্টার ছাড়া আর কিছুই নয়। অসমের পর এবার বাংলাতেও এরা এই বিভেদের রাজনীতি আমদানি করছে। আমরা প্রথম থেকেই এই ধরনের অমানবিক ও বেআইনি ডিটেনশন সেন্টারের তীব্র বিরোধিতা করে আসছি এবং আগামী দিনেও করব। তৃণমূলের কথায়, কোনো ব্যক্তি বেআইনিভাবে সীমান্ত পেরিয়ে যদি সত্যি কেউ বাংলাদেশ থেকে ভারতের মাটিতে ঢুকে থাকেন, তার দায় সম্পূর্ণ কেন্দ্রীয় সরকারের এবং সীমান্ত পাহারার দায়িত্বে থাকা বিএসএফের। কুণালের মতে, যদি কেউ বেআইনিভাবে অনুপ্রবেশ করে তবে তাকে দেশের আইন মেনে পুশব্যাক করার একটি সুনির্দিষ্ট ও দীর্ঘমেয়াদী আইনি প্রক্রিয়া রয়েছে। আইন অনুযায়ী অনুপ্রবেশকারীকে প্রথমে গ্রেপ্তার করে আদালতে পেশ করতে হবে। আদালত সব নথি দেখে সিদ্ধান্ত নেবে। সংশোধনাগারে পাঠাতে হবে এবং দেশের কূটনৈতিক আলোচনার মাধ্যমে জেল থেকে নির্দিষ্ট আইনি মেনে পুশব্যাক করতে হবে। এটাই নিয়ম। রাজ্য বিজেপি সরকার যেভাবে আদালতের ট্রায়াল ছাড়াই তড়িঘড়ি এই হোল্ডিং সেন্টারের মানুষকে পুষছে, তা নিয়ে বড়সড় চক্রান্তের অভিযোগ তৃণমূলের। কুণাল ঘোষ, এই মুহূর্তে বাংলায় বহু মানুষের ভোটাধিকার ও নাগরিকত্ব রাজনৈতিক উদ্দেশ্যে স্থগিত বা হোল্ড করে রেখে দেওয়া হয়েছে। ফলে তীব্র রাজনৈতিক প্রতিহিংসার আশ্রয় নিয়ে খোদ এদেশের কোনো বৈধ নাগরিককে বাংলাদেশি তবকা দিয়ে এই হোল্ডিং সেন্টার ফেলে হেনস্থা করা হচ্ছে কিনা তাকে সুনিশ্চিত করবে। তাড়াহুড়ো করে এই আইনি প্রক্রিয়ার ভুল হচ্ছে বা বহু নিরীহ মানুষ হেনস্থার শিকার হচ্ছেন।
শুরু হলো 3D ফর্মুলা ডিটেক্ট ডিলিট রিপোর্ট। নবান্নের নির্দেশিকার পর জেলায় জেলায় তৈরি হয়েছে হোল্ডিং সেন্টার। মুর্শিদাবাদের হোল্ডিং সেন্টারে 3 অনুপ্রবেশকারী লালগোলার পদ্মা ভবনে তৈরি এই হোল্ডিং সেন্টারে রাখা হয়েছে এই 3 জনকে। পদ্মা ভবন আসলে এলাকার মৎস্য ব্যবসায়ীদের থাকা খাওয়ার জন্য তৈরি করা হয়েছিল। ওই ভবনের একতলায় মৎস্যজীবীরা থাকেন, দ্বিতীয় তলাটি একটি ব্যাংকে ভাড়া দেওয়া হয়েছে। 3 তলা হোল্ডিং সেন্টার হিসেবে ব্যবহার করা হয়েছে। ইতিমধ্যেই 3 জন অনুপ্রবেশকারীকে রাখা হয়েছে বলে সূত্রের খবর। ভবনের বাইরে থেকে দেখা যায় 3 তলার ঘরে আলো পাখা সবই জ্বলছে। TV9 বাংলার প্রতিনিধি যখন ভবনের বাইরে, তখনই একজন অনুপ্রবেশকারীদের খাবার দিতে ঢুকছিলেন ওই ভবনে। তাকে প্রশ্ন করা হলে তিনি সরাসরি বলেন, এখানে ওই যাদের বাড়ি বাংলাদেশে তাদের রাখা হয়েছে। আমাকে বিডি অফিস থেকে বলা হয়েছে দুবেলা খাবার দিতে। তিনি হোম সার্ভিস চালান, তবে ঠিক কতদিন খাবার দিতে হবে সে ব্যাপারে তাকে স্পষ্ট করে কিছু বলা হয়নি। আপাতত 3 জনেরই খাবার তিনি দিচ্ছেন বলে জানান। তার সঙ্গে আরও 2 জন রয়েছে। হোল্ডিং সেন্টারের বাইরে তালা বন্ধ করা হয়েছে। বাইরে প্রহরারত সিভিক ভলেন্টিয়ার। রবিবারই নবান্নের তরফে নির্দেশিকা জারি করা হয়েছে। বাংলাদেশি বা রোহিঙ্গা সন্দেহে ধৃতদের রাখার জন্য জেলায় জেলায় হোল্ডিং সেন্টার তৈরি করতে হবে। ওই সমস্ত হোল্ডিং সেন্টারে সন্দেহভাজনদের আটক করে 30 দিন রাখা যাবে। অনুপ্রবেশকারী সন্দেহে ধৃতরা তো বটেই, যারা এর আগে ধরা পড়েছিলেন বা বন্দী ছিলেন, যাদের দেশের বাইরে পাঠানোর প্রক্রিয়া চলছে, তাদেরও সেখানে রাখা যাবে বলে জানিয়েছেন রাজ্য সরকার। তাদের বিএসএফের হাতে হস্তান্তর করা হবে। বিএসএফ তাদের সংশ্লিষ্ট দেশে ফেরত পাঠানোর কাজ করবে। শুভেন্দুর ঘোষণার পর রাজ্য সরকারের তরফেও নির্দেশিকা জারি করে হয়ে যাবে। 2025 সালের 2রা মে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের ফরেনার্স ডিভিশনের পক্ষ থেকে রোহিঙ্গা এবং বাংলাদেশি অনুপ্রবেশকারীদের নিয়ে একটি 8 পাতার নির্দেশিকা জারি করা হয়েছে। তাতে অনুপ্রবেশকারীদের রাখার জন্য হোল্ডিং সেন্টার তৈরির কথাও বলা হয়েছিল। যারা মূলত সিএএ আওতায় নেই তারাই অনুপ্রবেশকারী হিসেবে চিহ্নিত হয়েছেন। মুর্শিদাবাদের পাশাপাশি বীরভূমেও একই ছবি ধরা পড়ল। সেখানেও কিষাণ মান্ডিতে হোল্ডিং সেন্টারের ব্যবস্থা করা হয়েছে।